ভারতের কোনো একটি রাজ্যে সত্য ঘটনা এটি। স্বামী শারীরিকভাবে দুর্বল হওয়ায় ঘরের নতুন বউ তার নিজের শারীরিক চাহিদা মেটাতে পারে না। এই দিক দিয়ে নিজের ছেলে সুন্দরী বউকে এক রাতের জন্য নিজের করে পাওয়ার নেশায় পাগল হয়ে ওঠে বাবা। ওইদিকে দিনের পর দিন কেটে যায়, কিন্তু ছোট ছেলে তার নিজের বউকে শারীরিকভাবে স্যাটিসফাইড করতে পারে না, আর তাই নিজের সংসারে প্রত্যেক দিন ঝগড়া বিবাদ লেগেই থাকে। ওইদিকে ঘরের নতুন বউ বুঝতে পারে যে তার শ্বশুর তাকে সেই সুখটা দিতে চায় যেটা সে তার হাজবেন্ডের কাছ থেকে চায়। সে এটাও লক্ষ্য করে যে তার শ্বশুর তাকে দামি দামি গিফট উপহার দেয়। সে এটাও লক্ষ্য করে যে তার শ্বশুর দামি দামি উপহার দেওয়ার বাহানায় তার সুন্দর শরীরের স্পর্শ নিচ্ছে। এক পর্যায়ে ছেলের সুন্দর বউ আর সহ্য করতে না পেরে এবং তার শ্বশুরের সুন্দর সুঠাম দেহ দেখে একটা সময় সে তার শ্বশুরকে নিজের শরীর ও যৌবন দুটোই দিয়ে দেয়। আর বাবারূপী সেই নোংরা লোভী লোকটি সেই সব কিছু লুটে পুটে নেয়। ঘটনা এখান থেকেই শুরু হয়। যেমন ছোট একটু আগুন থেকে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, ঠিক তেমনি এই সুন্দর সাজানো গুছানো পরিবারটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। নারীর প্রতি লোভ কিংবা কোনো নারী বা পুরুষের বেশি পরিমাণে শারীরিক চাহিদার প্রতি লোভ, এই দুটোই জীবনে যে কতটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসে সেটার জলজান্ত উদাহরণ এই সত্য ঘটনা। ঘটনাটি শেষ হয় ভয়ঙ্কর মর্মান্তিক কিছু দৃশ্য দেখিয়ে, যেটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, মুভিগ্যাজমে আপনাদের সবাইকে আরো একবার জানাই সুস্বাগত। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ডকুমেন্টারির এক্সপ্লেনেশন নিয়ে। এক্সপ্লেনেশনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন সরাসরি ডকুমেন্টারির এক্সপ্লেনেশনে চলে যাই। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বাথরুমে বসে একজন লোক নোংরা একটা ম্যাগাজিন পড়ছে আর নিজের মনেই ওই ম্যাগাজিনের মেয়েগুলোকে দেখে আজে বাজে কথা বলতে থাকে। এতে বোঝা যায় যে এই লোকটি আসলে কোন চরিত্রের লোক। তার ওয়াইফ আছে। আমরা দেখতে পাই বাহির থেকে তার ওয়াইফ তাকে ডাকাডাকি করছে। বউয়ের ডাকাডাকি শুনে বিরক্ত হয়ে লোকটি নিজের মনেই বলে উঠে, ইস, এই মহিলাটাকে যদি মেরে ফেলতে পারতাম, শুধু আমার পার্সোনাল মুহূর্তগুলো ডিস্টার্ব করে। তো এক পর্যায়ে বউয়ের ডাকাডাকি শুনে বিরক্ত হয়ে বাথরুম থেকে বের হয়। ওয়াইফ যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এতক্ষণ বাথরুমে কি করো, তখন সে ওয়াইফকে আবল তাবল কিছু বুঝিয়ে সোজা চলে যায় তার ছেলের বউয়ের রুমে, আর পেছন থেকে তার ছেলের বউকে নোংরা দৃষ্টি দিয়ে দেখতে থাকে আর আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়ায়। অমন টাইমে মেয়েটি হঠাৎ করে পিছনে ঘুরতেই দেখতে পায় যে ঠিক তার মুখের সামনে তার শ্বশুর দাঁড়িয়ে আছে। এমন একটি ঘটনার সম্মুখীন হয়ে মেয়েটি নার্ভাস হয়ে যায় আর তার শ্বশুরকে বলে, কি ব্যাপার বাবা, আপনি এইভাবে আমার পেছনে কি করছেন? শ্বশুর তখন বলে, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে, আজকে এত সুন্দর করে সেজেছো। ও, বুঝতে পেরেছি, আজকে তো তোমার দেবর আসছে, কিন্তু জানো তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। শ্বশুর যখন তার ছেলের বউকে এইসব কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে তার ছেলের বউয়ের মোবাইলে ফোন দেয় তার হাজবেন্ড রাজেশ। মোবাইলটি নিয়ে দীঘা অর্থাৎ বড় বউ রুম থেকে বেরিয়ে যায়। দীঘার হাজবেন্ড 2 বছর বাসায় আসে না, অফিসের কাজে বাহিরেই থাকতে হচ্ছে। এই ব্যাপারটা দীঘার কিছুতেই ভালো লাগে না, তারও তো একটা জীবন আছে। তাই দীঘা তার হাজবেন্ডকে বারবার বলতে থাকে যে দেখো, অনেক বছর হয়েছে তোমার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, বাস অনেক হয়েছে, এবার তুমি বাসায় ফিরে আসো, আমার নিজেরও তো একটা চাহিদা আছে। তখন সেখানে দীঘার শাশুড়ি চলে আসে এবং সেও তার ছেলের সঙ্গে কথা বলে আর বলে তাকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দীঘাদের বাসার কলিং বেল বেজে ওঠে। তখন দীঘার শাশুড়ি গিয়ে গেট খুলে আর দেখতে পায় তার ছোট ছেলে রমেশ এসেছে এবং তার সঙ্গে বিয়ে করে তার নতুন বউকে নিয়ে এসেছে। নতুন বউকে দেখতে যেমন সুন্দর তেমনই মডার্ন। প্রথম সে তার শ্বশুর বাড়িতে এসেছে ওয়েস্টার্ন ড্রেস পরে। নতুন বউকে দেখে রমেশের মা একটু বিরক্ত হয় আর বলে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলি তুই আর আমাকে একবারও জানালি না। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই রমেশের সুন্দরী বউকে আর কারো পছন্দ হোক আর না হোক, রমেশের বাবার কিন্তু বেশ পছন্দ হয়েছে। সে তার লোলুপ দৃষ্টি দিয়ে রমেশের নতুন বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর তার নিজের মনেই নোংরা বাসনা উস্কে দিচ্ছে। রমেশের বাবা তখন রমেশের মাকে বলে, আরে তুমি কি করছো? তুমি দেখছো না কি সুন্দর একটা মিষ্টি বউ নিয়ে এসেছে আমাদের ছেলে? এখন বাদ দাও এইসব কথা। তখন রমেশের বউ ললিতা তার শ্বশুরের পা ছুঁয়ে সালাম করতে নেয় আর এই সুযোগে ললিতার শ্বশুর বলে, আরে কি করছো? তোমার জায়গা এখানে না, তোমার জায়গা আমার বুকে। আর এই কথা বলে ললিতাকে বুকে জড়িয়ে নেয় আর নোংরা ভাবে স্পর্শ করতে থাকে। এরপর ললিতা রমেশের মার পা ছুঁয়ে যখন সালাম করছিল, রমেশের বাবা তখন আবারও নোংরা দৃষ্টিতে ললিতাকে দেখছিল। এরপর রমেশের বাবা বলে, বৌমা তুমি ভিতরে এসো, আজকে তোমাদের বাসর ঘর আমি নিজে সাজাবো। এটা বলে ললিতাকে ভিতরে নিয়ে আসে।
আসে। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই রমেশের বাবা তার নিজের ঘরে এসে বিছানায় শুয়ে তার ছেলের নতুন বউ মানে ললিতাকে নিয়ে নোংরা কল্পনা করতে থাকে। ওর শরীর, ওর সৌন্দর্য, ওর রূপ, ওর যৌবন যেন তাকে পাগল করে দিয়েছে। তখন মনে মনে শঙ্কর বলে, এত সুন্দর ফুলের মধু আমি না খেয়ে কিছুতেই থাকতে পারবো না। তোমাদের আজকের বাসর রাত আমি স্মরণীয় করে রাখবো। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই নিজের ছেলে ও তার ছেলের বউয়ের বাসরাত করা সে গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করছে এবং সেগুলো সে তার বেডরুমে বসে দেখছে আর আনন্দ দিচ্ছে। ওইদিকে আমরা দেখতে পাই বাসর ঘরে রমেশ তার ওয়াইফের সঙ্গে কিছুই করতে পারছে না। তখন ললিতা বলে, কি ব্যাপার, আসো, আমরা তো মাত্রই শুরু করলাম। রমেশ তখন বলে, আমার আর ভালো লাগছে না। ললিতা তখন রেগে গিয়ে বলে, টাকা পয়সার কোনো সুখই তো আমাকে দিতে পারলে না, অ্যাটলিস্ট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন তো দাও। একটা মেয়ে তার হাজবেন্ডের কাছ থেকে এতটুকু তো চাইতেই পারে, সেটাও যদি তুমি না দিতে পারো তাহলে তুমি কেমন পুরুষ হলে? এই কথা শুনে রমেশ রেগে যায় আর বলে, দেখো, আমার পুরুষত্ব নিয়ে কোনো কথা বলবে না। ললিতা তখন বলে, কেন বলবো না? যেটা নেই সেটা নিয়ে তো বারবার কথা বল, এতে আবার ভয় কিসের? নিজের বাবাকে দেখেছো, 55 বছর বয়স তার, কিন্তু এখনো 25 বছর বয়সী ছেলেদের মতো শক্তি আর যৌবন তার ভিতরে। তাকে দেখে কিছু শিখো। এই কথা বলে রাগ হয়ে ললিতা শুয়ে পড়ে। ওই দিক দিয়ে আমরা দেখতে পাই রুমে বসে শঙ্কর নিজের মনেই বলছে, আমার ছেলে একটা মেয়ের কাছে হেরে গেল। বাবা তুই ভাবিস না, আমি আছি তো, এমনিতেই তোর বউ আমার ভিতরে যৌবনটা দেখতে পেয়েছে। পরের দিন সকালবেলা ললিতা রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল। সেই মুহূর্তে পিছন থেকে রমেশের বাবা ললিতার একদম গা ঘেঁষে দাঁড়ায় এবং ওর শরীরে সুন্দর সুগন্ধ নিতে থাকে। ললিতা মনে করে যে ওর পিছনে মনে হয় ওর হাজবেন্ড এসে দাঁড়িয়েছে, তাই ললিতা ওর হাজবেন্ডকে বলে, এখন এইসব করে কোনো লাভ নেই। এই কথা বলেই ললিতা পিছন দিকে ঘুরে আর দেখতে পায় ওর একদম মুখের সামনে ওর শ্বশুর দাঁড়িয়ে আছে। ললিতা একটু চমকে গিয়ে বলে, কি ব্যাপার বাবা, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম রমেশ। এই কথা শুনে রমেশের বাবা শঙ্কর বলে, আরে পিছনে রমেশ থাকুক বা আমি, বিষয়টা তো একই। এবার বলো তো, তোমার মন খারাপ কেন? তোমাকে কি আমার ছেলে খুশি করতে পারে না? ডাইরেক্ট এই কথা মুখের উপর বলায় ললিতা একটু চমকে যায় আর মনে মনে বলে যে ইনি এই কথা বুঝলো কিভাবে? এরপর ললিতা ডাইরেক্ট ওর শ্বশুরকে প্রশ্ন করে, বাবা আপনি বুঝলেন কিভাবে? শঙ্কর তখন বলে, না মানে কালকে রাতে তোমাদের রুম থেকে মনে হলো একটু ঝগড়ার আওয়াজ হলো, তাই জিজ্ঞেস করলাম। ওদের এইসব কথোপকথনের মধ্যেই পিছনে এসে দাঁড়ায় রমেশ আর এটা দেখে ললিতা সেখান থেকে চলে যায়। রমেশ তখন ওর বাবাকে বলে, বাবা তুমি ওর কথায় কিছু মনে করো না, ও তোমার কোনো কথার উত্তর না দিয়েই চলে গেছে, দাঁড়াও আমি দেখছি। কিন্তু রমেশ এটা জানে না যে ওর বাবা ললিতাকে কি প্রশ্ন করেছিল। এবার রমেশ চলে যায় ওর ওয়াইফকে জিজ্ঞেস করতে। বাইরে গিয়ে রমেশ ওর ওয়াইফকে বলে, কি ব্যাপার, আমার বাবা তোমাকে কিছু জিজ্ঞেস করেছিল, তুমি সেটার উত্তর না দিয়ে এইভাবে চলে আসলে কেন? ললিতা চুপ করে থাকে। রমেশ তখন বলে, দেখো আমি তোমাকে এই বাসায় আনার আগেই বলেছিলাম যে এখানে সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ আমার বেশ কিছু টাকার দরকার। বাবার সাথে ভালো ব্যবহার না করলে সেই টাকা তো আমি পাবো না। আর তুমি কিনা এখন থেকেই বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছো। কি ব্যাপার, আমি তোমাকে কিছু বলছি তো উত্তর দিচ্ছ না কেন? তখন ললিতা একরকম রেগে গিয়েই বলে, কি বলবো তোমার বাবাকে, যে তুমি শারীরিকভাবে অক্ষম এইটা, তুমি আমাকে কোনো সুখ দিতে পারো না এটা? আমি যদি আগে জানতাম যে তুমি শারীরিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই কাঙাল, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আর কিছু শেখো তোমার বাবার কাছ থেকে, দেখো কিভাবে তার পার্টনারকে স্যাটিসফাইড করতে হয়, সুখে রাখতে হয়। এই কথা বলে ললিতা সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির বড় বউ দীঘা শাশুড়িকে বলছে, মা আপনার ছেলে ব্যবসার জন্য 10 লক্ষ টাকা শ্বশুরের কাছে চেয়েছে, আপনি একটু বাবাকে বলুন না টাকাটা দিতে। তখন শাশুড়ি বলে, দেখো বৌমা, তুমি তোমার হাজবেন্ডকে বলো ওর বাবার সঙ্গে কথা বলতে, তুমি তো জানোই ওই লোকটা কেমন, সহজে টাকা দিতে চায় না। সেই মুহূর্তে সেখানে রমেশের বাবা এসে হাজির হয় এবং ললিতাকে ডাকতে থাকে। এটা দেখে বড় বউ দীঘা আর তার শাশুড়ি তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ললিতা আসলে ললিতাকে রমেশের শ্বশুর মানে শঙ্কর একটা নেকলেস উপহার দেয়। এটা দেখে বাকি দুইজন বেশ অবাক হয়ে যায়। বড় বউ দীঘা তখন শাশুড়িকে বলতে থাকে, মা এই নেকলেসটা তো আপনার, আপনাকে না জানিয়ে এটা বাবা ওকে দিয়ে দিচ্ছে। ওই দিক দিয়ে নেকলেসটা শঙ্কর ললিতার হাতে তুলে দেয়। এই দৃশ্য দেখে রমেশের মা এবং দীঘা অবাক হয়ে যায়। এক পর্যায়ে রমেশের মা আর হাজবেন্ড শঙ্করের সামনে এসে বলে, এটা তো আমার বিয়ের নেকলেস, তুমি আমাকে জিজ্ঞেস না করে এটা ওকে দিয়ে দিচ্ছ কেন? উত্তরে তখন শঙ্কর বলে, তাতে কি হয়েছে, এটা তো ওরই পাওনা। এটা বলে একরকম ধমক দিয়েই
রমেশের মাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন শুধু সেখানে দাঁড়িয়ে ছিল বড় বউ দীঘা। তখন রমেশের বাবা মানে শঙ্কর বড় বউকে বলে, মা যাও তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এই কথা বলে ওকেও সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর শঙ্কর ললিতার হাতে নেকলেসটা তুলে দেয় এবং সুযোগ বুঝে ললিতাকে জড়িয়েও ধরে। তখনই পানি নিয়ে হাজির হয় দীঘা। আর বড় বউকে দেখে ললিতা তখন সেখান থেকে চলে যায়। এবার বড় বউ তার শ্বশুরকে বলে, বাবা আপনার ছেলে 10 লাখ টাকা ব্যবসার জন্য চেয়েছিল। এই কথাটা শুনে উত্তরে তখন শ্বশুর বলে, টাকা না হয় আমি দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? এই কথা বলে বড় বউয়ের গায়ে নোংরা স্পর্শ করে। আর বড় বউ তখন এক ঝটকায় শ্বশুরকে দূরে সরিয়ে দেয় আর বলে, কি বলতে চাচ্ছেন বাবা আপনি? শ্বশুর তখন বলে, না আমি বলছিলাম কাজ তো সেটাই করা উচিত যেটাই দুজনই লাভবান হবে। তখন বড় বউ রেগে গিয়ে বলে, তাহলে কোন লাভের আশায় আপনি আপনার ছোট বৌমাকে 5 লাখ টাকার নেকলেস দিয়ে দিলেন? যেই দিন থেকে ও ঘরে এসেছে সেই দিন থেকেই আপনি ওকে বেশি আদর করছেন। তখন শঙ্কর রেগে গিয়ে বলে, কি বলতে চাও তুমি? যাও এক্ষুনি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোনো টাকা দিব না। তোমার স্বামীকে বলো না নিজে উপার্জন করে নিতে। পরের দৃশ্যে আমরা যেটা দেখতে পাই সেটা অনেক খারাপ এবং দৃষ্টিকটু নোংরা একটা দৃশ্য। ললিতা গোসলের জন্য বাথরুমে যায় এবং শাওয়ারের প্রস্তুতি নিতে থাকে। আর তখনই বাথরুমের পিছনের জানালা দিয়ে ললিতার শ্বশুর এই সব কিছু দেখতে থাকে আর খুব আনন্দ নিতে থাকে। ললিতা ওয়াশরুম থেকে কিছুক্ষণের জন্য বাহিরে বেরিয়ে যায়। আর ঠিক এই সুযোগেই ললিতার শ্বশুর লুকিয়ে বাথরুমে ঢুকে যায় এবং ললিতা ঝুলিয়ে রাখা অন্তর্বাসটা ধরে ভেতরে জমে থাকা নোংরা বিকৃত মনোবাসনার কল্পনা করতে থাকে। ঠিক তেমন সময় ওয়াশরুমে এসে উপস্থিত হয় ললিতা। আর তার শ্বশুরের এইরকম অবস্থা দেখে একটু ঘাবড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, বাবা আপনি আমার ওয়াশরুমে কি করছেন? তখন ললিতা শ্বশুর একটু আমতা আমতা করে বলে, না মানে আমার ওয়াশরুমের কলটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমার ওয়াশরুমে এসেছিলাম। ললিতা তখন বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার ড্রেসটা আপনার হাতে কেন? তখন শ্বশুর বলে, না মানে এটা পড়ে গিয়েছিল তো, তাই আমি এটা তুলে দিচ্ছিলাম, আর এমন টাইমে তুমি এসে পড়েছো। ললিতার শ্বশুর তখন বাথরুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আবারও ললিতার গায়ে হাত দিয়ে বলে, আমার এই পাশেই একটা ড্রেসের দোকান পরিচিত আছে, তুমি চাইলে তোমাকে আমি ওখান থেকে অনেক ড্রেস এনে দিতে পারি। ললিতা তখন বলে, ধন্যবাদ বাবা, কিন্তু এখন আমার এগুলোর দরকার নেই, যদি দরকার হয় তাহলে আমি আপনাকে বলবো। পরের সিনে আমরা দেখতে পাই ললিতা বাথরুম থেকে শাওয়ার নিয়ে সেজে গুজে ওর হাজবেন্ডের কাছে চলে আসে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতেই দেখতে পায় ওর হাজবেন্ড রমেশ আরামে নাক ডেকে ঘুমোচ্ছে। এটা দেখে ললিতা রাগ হয়ে মনে মনে বলতে থাকে, যখন আমার ওকে দরকার তখনই এই লোকটা নাক ডেকে ঘুমায়। এই কথা বলে রাগ হয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং বারান্দায় গিয়ে একা দাঁড়িয়ে থাকে। অমন টাইমে বারান্দায় এসে উপস্থিত হয় ললিতার শ্বশুর শঙ্কর। ললিতার শ্বশুর বলে, ছোট বৌমা তুমি এখানে কেন এত রাতে? ললিতা তখন চুপ করে থাকে। শঙ্কর তখন বলে, আমি জানি আমার ছেলে তোমাকে খুশি করতে পারে না, এবং আমি এও জানি যে তুমি কোন আনন্দ থেকে বঞ্চিত। আমার থেকে ভালো এই বাসায় আর কেউ তোমাদেরকে বুঝবে না। আমি সেই দিনই তোমার উদাসীন মুখটা দেখে বুঝে গিয়েছিলাম যে তুমি কোন আনন্দ থেকে বঞ্চিত। আমি মানুষটা 55 বছর বয়স হলেও আমার ভিতরের যৌবনটা কিন্তু এখনো 20 বছরের ছেলের থেকেও কোনো কিছু কম নয়। এরপর শঙ্কর ললিতার হাত ধরে বলে, তুমি আমাকে তোমার মনের কথা খুলে বলো, সমস্যাটা কি এটা বলো, এতে তোমার মনের কষ্ট হালকা হবে। এরপর ললিতা বলতে শুরু করে। ললিতা বলে, বাবা যতটা আপনি আমাকে বুঝেন ততটা আমার হাজবেন্ডও আমাকে বুঝে না। আমি স্ত্রী ওর, কিন্তু আজ পর্যন্ত ও আমাকে কোনো সুখ দেয়নি। ললিতার শ্বশুর তখন বলে, আমি জানি আমার ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে, কিন্তু তুমি কোনো কিছু ভেবো না, আমি আছি তো, আমি সব ঠিক করে দিব। এই কথা শুনে ললিতা বলে, বাবা এসব আপনি কি বলছেন? ললিতার শ্বশুর তখন বলে, কেউ এই ব্যাপারে জানতে পারবে না, বাড়ির কথা বাড়িতেই থাকবে, তোমার বিবাহিত জীবনটাও সুখে থাকবে। আমার ছেলে যদি তোমাকে খুশি না করতে পারে তাহলে দেখা যাবে একদিন তুমি ওকে ছেড়ে চলে যাবে, অন্য ছেলের সঙ্গে বিয়ে হবে তোমার, আর এতে আমাদের পরিবারের বদনাম হবে। এর থেকে ভালো আমি তোমাকে ওই সব আনন্দ দিব, এতে করে তুমিও সুখে থাকবে এবং আমাদের সংসারটায়ও কোনো ঝামেলা হবে না। আর এতে সমস্যাটাই বাকি, তুমিও রাজি আমিও রাজি, ব্যাস আর কোনো ঝামেলা নেই। দেখো ললিতা, আজকের রাতটাই তোমার কাছে আছে ভাবার জন্য, কালকে সকালে আমি তোমার হাসি খুশি মুখটা দেখেই বুঝতে পারবো যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছো কিনা। পরের দিন সকালে ললিতা সেজে গুজে ওর শ্বশুরের জন্য চা নিয়ে যায় এবং সেখানে গিয়ে ওর শ্বশুরের দিকে তাকিয়ে একটি রোমান্টিক হাসি দেয়। এটা দেখে ওর শ্বশুরও বুঝে যায় যে ললিতা তার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। ব্যাস এরপরই ললিতা আর তার শ্বশুরের মধ্যে অবৈধ সম্পর্ক শুরু হয়ে যায়। ললিতা ইচ্ছে মতো তার শ্বশুরের সঙ্গে ওই সব কিছু করে যা এতদিন তার হাজবেন্ড তাকে দিতে পারেনি। ইচ্ছে মতো ললিতা তার শখ পূরণ করতে থাকে, এভাবেই চলতে থাকে। একদিন রাতে ললিতার শ্বশুর তার নিজের রুমে গিয়ে তার ওয়াইফকে একটি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর এরপরই আবারও ললিতা এবং তার শ্বশুরের মধ্যে অনৈতিক কাজ শুরু হয়ে যায়। দুজনের কাজ শেষ হয়ে যাওয়ার পর ললিতা যখন তার শ্বশুরের রুম থেকে বের হতে নেয় তখনই ওর সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায় রমেশের সঙ্গে। রমেশ প্রথম দেখায় একটু অবাক হয়, ললিতাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার,
তুমি এই রুমে কি করছো? ললিতা নার্ভাস হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। কিন্তু তখনই বুদ্ধি করে ললিতা বলে, আসলে মায়ের মাথাটা খুব ব্যথা করছিল, তাই তার মাথায় একটু তেল দিয়ে আসলাম। এই কথা শুনে রমেশ কোনো সন্দেহ করে না, ললিতাকে নিয়ে সে তার রুমে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ড্রয়িং রুমের আড়াল থেকে বড় বউ মানে দীঘা বেরিয়ে আসে। সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। ললিতা তখন মনে মনে বলতে থাকে, মায়ের মাথা ব্যথা, তেল দিতে হবে? ওই এই কথা তো মা আমাকে বলেনি। কি হচ্ছে এই বাড়িতে এইসব? এই কথা বলে ললিতা তার শ্বশুরের রুমের দরজাটা খুলে ভালোভাবে লক্ষ্য করে। সে দেখে যে তার শাশুড়ির মাথায় কোনো তেল নেই। তখনও বুঝতে পারে আসলে এখানে কি হচ্ছে। পরের দিন সকালে বড় বউ তার শাশুড়ি মায়ের রুমটা তল্লাশি করে। ওষুধের বক্সটা খুলতেই সে সেখানে একটা ঘুমের ওষুধ পায়। এতে তার সন্দেহ আরো শক্ত হয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রমেশ তার বাবাকে বিজনেসের কথা বলছে। সে একটা নতুন বিজনেস করতে চাচ্ছে আর তার জন্য প্রায় 15 লক্ষ টাকার মতো লাগবে। ললিতা তখন মাঝখান থেকে তার শ্বশুরকে বলে, বাবা হ্যাঁ, ওই যে আমি আপনাকে বলেছিলাম ওর বিজনেসের বিষয়ে। ললিতার কথা শুনেই রমেশের বাবা এক কথায় রাজি হয়ে যায় আর তার ছেলেকে বলে, বাবা তুই কোনো চিন্তা করিস না, 2 দিনের মধ্যেই আমি তোর অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছি। ঠিক সেই সময় বড় বউ আর তার শাশুড়ি ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। বড় বউ তখন বলে, বাহ বাবা বাহ, যখন আপনার বড় ছেলে ব্যবসার জন্য আপনার কাছে টাকা চাইলো আপনি বললেন আপনার কাছে কোনো টাকা নেই, আর যখনই ছোট বৌমা আপনার কাছে টাকা চেলো তখনই সঙ্গে সঙ্গে আপনার কাছে টাকা চলে আসলো। ভালোই তো বিভেদ করছেন 2 ছেলের মধ্যে। শঙ্কর তখন বলে, গলা নামিয়ে কথা বলো বড় বৌমা, আমার টাকা আমি যাকে খুশি তাকে দিব, সেটা কি তোমার অনুমতি নিয়ে দিব? বড় বউ তখন বলে, আমি এই বাড়ির বড় বউ, যতটুক অধিকার ললিতার আছে ততটুক অধিকার আমারও আছে। আমি খুব ভালোভাবেই লক্ষ্য করছি যেদিন থেকে ললিতা এই বাসায় এসেছে সেদিন থেকে আপনার আর ওর মধ্যে কি চলছে। এবার এই কথা শুনে রমেশ চিৎকার করে বলে, ভাবি মুখ সামলে কথা বলো, কি বলছো তুমি? রমেশের ভাবি তখন বলে, ভাই আমি জানি তোমার কাছে খারাপ লাগছে, কিন্তু তুমি যদি সত্যিটা জানো তাহলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তখন রমেশ বলে, কি সত্য, কি জানো তুমি, সব বলো। রমেশের ভাবি তখন বলে, তাহলে শোনো, তোমার বাবা আর ললিতার মধ্যে অবৈধ সম্পর্ক আছে। এই কথা শুনে রমেশ তখন ওর ভাবিকে বলে, কি বলছো তুমি এগুলো, কথা সামনে বলো, নয়তো আমি ভুলে যাব তুমি আমার ভাবি। রমেশের ভাবি তখন আবারও বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, এই দেখো এই ঘুমের ওষুধটা আমি তোমার মায়ের ওষুধের বক্সে পেয়েছি। তোমার বাবা প্রতি রাতে এই ঘুমের ওষুধটা তোমার মাকে খাওয়ায়। এরপর ওই রুমে তোমার বউ আর তোমার বাবা মিলে নোংরা কাজ করে। রমেশের বাবা তখন বলে, বৌমা তুমি এইসব কি বলছো আবল তাবল? আর রমেশের মা, তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? তখন রমেশের মা বলে, ও যা বলছে সব ঠিক বলছে। এতদিন আমার শুধু সন্দেহ ছিল, কিন্তু আজকে ওর কথা শুনে আমি পুরোপুরি বিশ্বাস করে ফেলেছি। তোমাকে আমার স্বামী বলতেও ঘৃণা হচ্ছে। আর ছোট বৌমা, তোমার তো নরকেও জায়গা হবে না, তুমি তো আমার সংসারটাই ভেঙে দিলে। রমেশ তখন বলে, মা তুমি এগুলো কি বলছো, আর কেন শুধু শুধু আমার ওয়াইফকে এরকম খারাপ অপবাদ দিচ্ছ? তখন ললিতা সাইড থেকে বলে, দিদি আমার হাজবেন্ড বাবার কাছে আপনার হাজবেন্ডের থেকে একটু বেশি কি আদর পাচ্ছে? এতে আপনি আমাকে নিয়ে, আমার পিতৃতুল্য বাবাকে নিয়ে এত নোংরা অপবাদ দিচ্ছেন। বড় বউ তখন বলে, বন্ধ কর তোর এইসব নাটক, তোদের মতন মেয়েদেরকে আমি ভালোভাবে চিনি, তোরা কতটা অ্যাক্টিং করতে পারিস। টাকা পয়সার জন্য তোরা শ্বশুরের সঙ্গেও নোংরা কাজ করতে দ্বিধাবোধ করিস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার রমেশের বাবা বড় বউকে একটা চর মেরে বসে আর বলে, আমি তোমাকে টাকা দেইনি বলে আমার বিরুদ্ধে তুমি এরকম নোংরা অ্যালিগেশন লাগাচ্ছ, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। রমেশের মা তখন বলে, বড় বউ যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমিও এক্ষুনি বাড়ি থেকে চলে যাব। তখন রমেশের বাবা বলে, হ্যাঁ তুমিও চলে যাও, তোমাদের এই বাসায় কোনো জায়গা নেই। এটা বলে দুইজনকেই বাসা থেকে বের করে দেয়। রমেশ তখন ললিতাকে নিয়ে তার রুমে চলে যায়। ওই দিক দিয়ে রমেশের বাবার মনে লাড্ডু ফুটতে থাকে। সে মনে মনে বলতে থাকে, ভালোই হয়েছে, সবকটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এবার আমি আর ললিতা আরামে আনন্দ করব, কেউ আসবে না আমাদের মাঝে। পরের সিনে আমরা দেখতে পাই রমেশ তার বাবার রুমের দরজা খুলতেই চমকে যায়। এখান থেকে দৃশ্য বদল হয়। আমরা দেখতে পাই রমেশ ছুরি হাতে দাঁড়িয়ে আছে আর নিচে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে রমেশের বাবা। পুলিশ চলে আসে আর রমেশকে অ্যারেস্ট করে ফেলে। পুলিশ তখন রমেশকে জিজ্ঞেস করে, এমন কি হয়েছে যে তুমি তোমার বাবাকে খুন করলে? রমেশ তখন কোনো কথার উত্তর দিতে পারে না। ওকে দেখে মনে হয় যে ও কোনো ঘোরে চলে গিয়েছে। তখন সাইড থেকে বড় বউ পুলিশকে বলে, স্যার রমেশের বউ আর আমার শ্বশুরের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, সেটা জানতে পেরে রমেশ হয়তো ওর বাবাকে খুন করেছে। এই যে দেখুন স্যার ভিডিও। দীঘা তখন ওর মোবাইল থেকে রমেশের বাবা আর ললিতার নোংরা কিছু ভিডিও পুলিশকে দেখায়। পুলিশ তখন রমেশকে ধরে নিয়ে যায়। ওইদিকে বড় বউ ললিতাকে বলতে থাকে, তোর নোংরামির জন্য আজকে কি হয়েছে দেখ, তোকে আমরা দুইজন ছাড়বো না, তোর এই অপকর্মের শাস্তি তুই পাবি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ললিতা ঘরের ভিতরে বসে কান্না করছে আর খুব ভয় পাচ্ছে। মনে মনে নিজে বলছে, রমেশ কিছুতেই ওর বাবাকে খুন করতে পারে না, রমেশকে যে করেই হোক আমার বাঁচাতে হবে, আর না হলে রমেশের মা আর ওর ভাবি আমাকে শেষ করে ফেলবে। এটা বলে ও রুমের ভিতরে পাইচারি করতে থাকে আর খুব টেনশন করতে থাকে। তখন ললিতা চলে যায় ওই রুমে যেখানে ওর শ্বশুরকে খুন করা হয়েছিল। রুমের ভিতরে গিয়েই ও ভালোভাবে রুমটা তল্লাশি করতে থাকে আর হঠাৎ ওর
চোখ পড়ে যায় দেয়ালে টাঙানো একটি পেন্টিং এর দিকে। ভালোভাবে পেন্টিংটি লক্ষ্য করতেই ও দেখতে পায় সেখানে একটি ছোট্ট ক্যামেরা ফিট করা। ক্যামেরাটি নামিয়েই ওটার ভিতর থেকে মেমোরি কার্ডটা বের করে ল্যাপটপে ঢুকিয়েই চালু করতেই ওর মাথা পুরো হ্যাং হয়ে যায়। ও দেখতে পায় আসলে রমেশের বাবাকে কে খুন করেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই বড় বউ আর রমেশের মা ড্রয়িং রুমে বসে ললিতার বদনাম করছিল। আর সেই মুহূর্তে ঘরের ভেতরে আবারও পুলিশ আসে। বড় বউ তখন পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তারা আবার কেন এসেছে। সেই মুহূর্তে ভেতরের রুম থেকে ল্যাপটপ হাতে বেরিয়ে আসে ললিতা আর ওদের সামনে এসে বলে, আমি পুলিশকে ডেকেছিলাম কারণ যাতে পুলিশ আসল খুনিকে ধরতে পারে। আর তখন আমরা দেখতে পাই বড় বউ আর তার শাশুড়ির মুখে যেন একটা ভয়ের ছাপ লেগে গেছে। ওই টাইমে ললিতা ল্যাপটপটা অন করে পুলিশকে একটি ভিডিও দেখায়। আর তখন আমরা দেখতে পাই ললিতার শ্বশুর বেডরুমে একা একা পাইচারি করছিল। আর ঠিক সেই মুহূর্তে ওই রুমে ঢুকে বড় বউ আর রমেশের মা। ওদের দুজনকে দেখেই রমেশের বাবা বলে ওঠে, তোমাদের এত বড় সাহস, বাড়ি থেকে বের করে দেওয়ার পরও তোমরা আবার আমার বাড়িতে এসেছো, বেরিয়ে যাও এক্ষুনি। তখন বড় বউ বলে, বাবা, মায়ের অপমান আর আমার থাপ্পড়ের প্রতিশোধ কিন্তু এখনো বাকি, আর আপনার মতন জঘন্য লোকের বেঁচে থাকাই উচিত না। এই কথা শুনে রমেশের বাবা রেগে গিয়ে আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। আর একদম কাছে পৌঁছতেই সঙ্গে সঙ্গে রমেশের মা কোমর থেকে একটি ছুরি বের করে রমেশের বাবার গলায় চালিয়ে দেয়, মানে নিজের স্বামীর গলায়। আর সঙ্গে সঙ্গে গলা ধরে মাটিতে শুয়ে পড়ে রমেশের বাবা। আর দাপড়াতে দাপড়াতে সেখানেই তার মৃত্যু হয়। তখন বড় বউ দ্রুত ও শাশুড়ির কাছ থেকে ছুরিটা নিয়ে রুমাল বের করে ওটার হাতলটা মুছে ফেলে, যাতে করে সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। এরপর ওরা ওই রুম থেকে বেরিয়ে যায়। সিন প্রেজেন্টে চলে আসে। পুলিশ রমেশের মাকে জিজ্ঞেস করে, আপনারা এই কাজটা কেন করলেন, আর আপনি আপনার নিজের স্বামীকে এইভাবে মেরে ফেললেন কেন? তখন রমেশের মা বলে, আমি এটা করতে চাইনি, আসলে আমার স্বামীর অপমানে আমি এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। আর আমি তো আমার ছেলেকে ফাঁসাতে চাইনি, আমি চেয়েছিলাম এই ললিতাকে ফাঁসাতে, কিন্তু ভুলবশত আমার ছেলে ওই রুমে ঢুকে যায়। পুলিশ সব প্রমাণ পাওয়ার পর অবশেষে বড় বউ এবং রমেশের মাকে থানায় ধরে নিয়ে যায়। আর ওই দিক দিয়ে রমেশকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। রমেশ যখন বাসায় ফিরে আসে তখন রমেশের পায়ে কান্নায় লুটে পড়ে ললিতা আর বারবার রমেশের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু তখন রমেশ কোনো ভ্রুক্ষেপ না করে এবং ওর দিকে কোনো রকম না তাকিয়ে ঘরের ভিতরে চলে যায়, মানে রমেশ এখন একটা জিন্দা লাশের মতো হয়ে গিয়েছে। আর এই দৃশ্যটা দেখিয়েই ইন্ডিয়ার এই সত্য ঘটনার উপর নির্মিত এই ডকুমেন্টারির এক্সপ্লেনেশনটি এখানেই শেষ হয়। সো এই ছিল আজকের মুভি ভিউয়ার্স। মুভিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আবারও নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততদিন আমার সঙ্গে থাকবেন।